জি। রাত যখন 11টা বাজে হুম। তখন আমার ভোটের ব্যবধান 30,000। তখনও আমাকে এনটিভির কি বলে লাইভে দেখাচ্ছে যে আমি পরাজিত। এটা ভালো হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু অনেকগুলো প্রাণের বিনিময়ে। দেখেন, সাংবাদিকরা তো আসলে একটা দেশের প্রাণ। পতন হয়েছে এবং নতুন করে আমরা একটি গণতান্ত্রিক সরকারের দিকে আছি এখন। আমরা গতকালকে দেখেছিলাম টেলিভিশন এডিটর্স কাউন্সিল তাদের যারা আছেন একই সঙ্গে বাংলাদেশের প্রায় সব টিভি চ্যানেলের যারা নির্বাহী এবং যারা আসলে সম্পাদক তাদের সঙ্গে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো বসেছেন। বহুল প্রত্যাশিত এই বৈঠকটা হয়েছে, সেখানে অনেক সংকট নিয়ে কথা হয়েছে। আজকে যে দিনটা আমরা পার করলাম, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর কর্মসূচি বিট করা সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রী বসেছেন, সেখানেও তিনি কথা বলেছেন। এই দুই দিনের দুই বক্তব্যগুলোকে জড়ো করলে আমরা একটা কমন মাথা ব্যথা পাই। সে মাথা ব্যথা হচ্ছে একটা টেলিভিশন চ্যানেল, একটা পত্রিকা, একটা গণমাধ্যমের জন্য লাইসেন্সিং লাগে, তার জন্য প্রশিক্ষণ লাগে, দক্ষ জনবল লাগে, তারপর তারা দায়িত্বশীল সাংবাদিকতা করে। কিন্তু এখন সময় দেখা যাচ্ছে যে আপনার একটা গণমাধ্যম করতে গেলে ফেসবুকের একটা পেজ হলেই চলে, ইউটিউবের একটা চ্যানেল হলেই চলে, যে যার মতো করে দিচ্ছে, মানুষ সেটা দেখছে, তারা টাকা পাচ্ছে। তার মানে পুরো বিষয়টা হয়ে গেছে একটা বাণিজ্য। এবং এতে করে যেটা হয় যে নানা রকমের কেমোফ্ল্যাগ শিরোনাম দিয়ে নানাভাবে চরিত্র হননের একটা চেষ্টা করে। প্রধানমন্ত্রীও নিজেই নোটিস করেছেন, প্রধানমন্ত্রী আশাবাদ দিচ্ছেন যে হ্যাঁ ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যবস্থা নেওয়ার পর যদি বলা হয় মত প্রকাশের স্বাধীনতার খর্ব, মানে দুদিকেই তো সংকট দেখা যাচ্ছে। অবশ্যই এটা উভয় সংকট এবং এটা খুবই স্বাভাবিক। এই সংকটে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীরই, বিশেষ করে গণতন্ত্র যেখানে যত বেশি শক্তিশালী এবং যত বেশি প্রতিষ্ঠিত, সেখানে সংকট তত বেশি। এই কথা শুনতে একটু অবাক লাগলেও এটাই স্বাভাবিক যে সবচেয়ে বড় যে ভিত্তি রাষ্ট্র এবং রিপাবলিকের, সেটার মধ্যে একটা বেস কিন্তু থাকতেই হবে, সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। কারণ ডেমোক্রেসি এবং রিপাবলিক অ্যাকচুয়ালি কিভাবে মিন করে, যখন সেটা রিপাবলিকে যখন পাবলিকের যখন কথা বলার অধিকার নিশ্চিত থাকে। এখন কথা হচ্ছে যে নিয়ন্ত্রণের প্রশ্ন কখন আসবে, নিয়ন্ত্রণের প্রশ্ন আসবে সেটারও একটা লেজিটিমেট কন্ট্রোল আছে। সেখানে কিন্তু উভয় সংকট থাকার কথা নয়, কিন্তু সংকটটি কেন আসে সেটা আমি একটু পরে বলছি। বাট সংকটটি যে আসবে অবধারিত, সেটি কিন্তু এই আলোচনার মধ্যে সারা পৃথিবীতেই আছে। কেন? কারণ ফ্রিডম অফ স্পিচের সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে, যেটাকে কন্ট্রোল করতেই হবে, এটার ব্যাপারে সবাই একমতও থাকে, দ্বিমত হয় না। সেটি হচ্ছে যে ভায়োলেন্সকে যদি কেউ উস্কে দেয়, সেটি কিন্তু আজ পর্যন্ত কাউকে আমি সমর্থন করতে দেখি নাই। সুতরাং ফ্রিডম অফ স্পিচের নামে যদি ভায়োলেন্সকে উস্কে দেওয়া হয়, অথবা শিশু অথবা নারীর নিপীড়নমূলক, অর্থাৎ শিশু নারী বেশি সেন্সিটিভ, ইভেন কোনো মানুষ পুরুষের প্রতিও যদি নিপীড়নমূলক কোনো বক্তব্য দেওয়া হয়, সেটিও কিন্তু আপনি দেখবেন যে সেটি ছদ্ম কোনো নামের ইয়ে থেকে দেওয়া হয়, এবং যিনি দেন তার প্রোফাইলে গেলে আপনি দেখবেন যে এটা ব্লক করা অথবা কোনো পরিচিতি নেই। অর্থাৎ তিনি জেনে শুনেই এটি করছেন। এটা কিন্তু ফ্রিডম অফ প্র্যাকটিসের চর্চা নয়, এটি হচ্ছে ফ্রিডম অফ স্পিচের নামে তিনি একটা অপরাধ করছেন, এবং সেটি এই কারণে তিনি তার আবরণটি রাখছেন, তিনি তার অরিজিনাল আইডি দিয়ে করছেন না। এখন এখানে এই যে উভয় সংকটটি, এটা রাষ্ট্র তখন কি করে যে রাষ্ট্রের জন্য হুমকি, দেশদ্রোহিতা ইত্যাদি বলে কিন্তু অনেক সময় কন্ট্রোল করে রাষ্ট্র। এটা পৃথিবীর বিভিন্ন দেশে করে। আমরা গত 15 বছর দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ইত্যাদি ইত্যাদি বলে লেজিটিমেট যে সমস্ত ডেমোক্রেটিক যে সমালোচনা ছিল সেগুলোকে কিন্তু দমানো হয়েছে, এবং এর জন্য আইনের কঠোর অপপ্রয়োগ করা হয়েছিল। এখন কথাটা হচ্ছে যে এই নিয়ন্ত্রণের একটা খারাপ উদাহরণ আমরা পেয়ে গেলাম। তাহলে বিশ্ব যে যারা গণতন্ত্রকে শক্তিশালী জায়গায় নিয়েছে, অবাধ স্বাধীনতা দিয়েছে আলোচনা করার, সমালোচনা করার পাশাপাশি, আবার এই নিপীড়ন এবং যে সমস্ত অপরাধমূলক প্রবণতা সেটিকেও নিয়ন্ত্রণ করেছেন। কিভাবে করেছেন সেই কথাটা আমি এখন বলছি। এই সংকটটি সমাধানের ব্যাপারে ব্যাপক পাবলিক ডোমেনে ব্যাপক আলোচনা হচ্ছে, চলমান, এবং আমাদের এখানে হতে হবে। নিয়ন্ত্রণটা কিভাবে করা হয় দেখুন, যেহেতু এটি যেই টুলসগুলো ব্যবহার করে করা হয় সেখানে কিন্তু আইডেন্টিফিকেশন আছে, এবং যেহেতু আমি একটু আগে বলেছি যে ভুয়া তথ্য ইত্যাদি জেনুইন আইডি থেকে অথবা জেনুইন ইয়ে থেকে কিন্তু প্রচার করা হয় না। এখন যেই মানুষের তথ্য শুধু আমরা সরকারের কাছে বলি, আমাদের এই চাওয়াটা কিন্তু ভুল। সরকারকে আমরা বলতে পারি যে এই ব্যাপারে তারা অ্যাওয়ার আছে কিনা, এবং তারা এই ব্যাপারে যথেষ্ট সোসাইটিকে অ্যাওয়ার করার জন্য এবং সোসাইটির মানুষকে এঙ্গেজ করার জন্য তারা যথেষ্ট কাজ করছে কিনা। এটা একটা চমৎকার কথা বলেছেন, যেটা আসলে অপতথ্য ছড়াচ্ছে সেই জায়গা থেকে। কিন্তু দেখুন,
আমি দেখতে পাচ্ছি এরকম, আমি আপনাকে তালিকা ধরে বলতে পারবো যে ফেসবুকে কেবল আপনি সার্চ বক্সে নিউজ শব্দটা লিখবেন, একটা কমা দিয়ে বাংলাদেশ লিখবেন, তারপর আপনি দেখবেন অনেকগুলো নিউজের পেজ চলে আসছে এবং সেখানে কারা পোস্ট করছে সব আমরা জানি। একটা এআই ফুটেজ দিয়ে তারা এমনভাবে প্রতিবেদন তৈরি করছে মনে হবে এটা সত্যিকারের ঘটনা। শেষে গিয়ে তারা লিখছে যে তবে ভিডিওটি এআই দিয়ে বানানো কিনা সেটা আমরা বিশ্লেষণ করিনি। এখন কথা হচ্ছে যে সাংবাদিক ইনি করছেন কিন্তু নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন, ফলে কাজটা খারাপ হলে দায়টা কিন্তু আপনাদের মতো সিনিয়র সাংবাদিকও সেইটার মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে সাংবাদিকরাই বোধহয় এই কাজগুলো না, করে। দায়টা শুধু সাংবাদিকেরও নয়, অডিয়েন্সের সাধারণ মানুষেরও নয়। দায়টা একটা রিপাবলিকে সরকারের যেমন সুনির্দিষ্ট কমপ্লায়েন্ট অথরিটি হিসেবে, রেগুলেটরি হিসেবে দায়িত্ব আছে জি, বিষয়গুলো সম্পর্কে মানুষকে জানানো এবং অল্টারনেটিভ অপশনগুলো সম্পর্কে মানুষকে জানানো, এবং অপরাধ যখন সীমা অতিক্রম করবে তখন আইন সেখানে ইন্টারভেন করবে। কিন্তু সরকার ফেসবুককে নিয়ন্ত্রণ করবে, বাক স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করবে, এটির চরম বিরোধীদের আমি একজন। কারণ মানুষের গলা টিপে ধরার আগে মানুষকে অ্যাওয়ার করতে হবে যে ভুয়া যে তথ্য প্রচার করা হচ্ছে সেটি সম্পর্কে তার কিন্তু কিছু করণীয় আছে প্রত্যেকের। এটি যে ভুয়া এটি রিপোর্ট করার সুযোগ আছে, এবং একসঙ্গে যদি অনেকে রিপোর্ট করে, সঙ্গে সঙ্গে যেহেতু এআই টুলস দিয়ে এগুলো চলে, এরা কিন্তু মিলিয়ন্স, এদের পক্ষে সম্ভব না মিলিয়ন্স অফ বিলিয়ন্স পিপলকে মনিটর করা, তাহলে তারা দেউলিয়া হয়ে যাবে। তো সেই কারণে তারা এআইতে একসঙ্গে যখন অনেক মানুষ যখন কমপ্লেইন করে, যখন এটা বলে যে এটা হচ্ছে ফেক, তখন কিন্তু এআই কিন্তু এটাকে অফ করে দেয় এবং অথবা নানা রকমের ব্যাখ্যা চায় এবং অটোমেটিক্যালি সেটাই হয়। আমি যেমন আজকেই হঠাৎ করে দেখলাম যে শিক্ষামন্ত্রী বলেছেন প্রতি উপজেলায় বিশ্ববিদ্যালয় করা হবে। আমি তো, এবং সঙ্গে আবার একটা টেলিভিশনের লোগো আছে, আমি সঙ্গে সঙ্গে গুগলে গিয়ে ওই কথাটা দিয়ে দেখলাম আর ওই টিভির নামটা দিয়ে দেখলাম যে সেটা নাই, এবং ওটার বদলে আছে যে এই খবরটি অসত্য, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যাপারে রেসপন্স করা হয়েছে। এটি কিন্তু দেখুন, আমি খুঁজতে গিয়ে কিন্তু দেখলাম যে এটি অসত্য এবং মন্ত্রণালয় আবার এটা বলে দিয়েছে। এখন শিক্ষামন্ত্রী যেহেতু মিডিয়াতে প্রচুর বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণী কথা বলেন এবং তিনি শিক্ষা বিস্তারের জন্য অনেক ভূমিকা রাখছেন, শিক্ষার উন্নয়নের জন্য ভূমিকা রাখছেন, তিনি হয়তো অনেকের কাছে মনে হতে পারে তিনি হয়তো উপজেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় করার কথা বলতেও পারেন। কিন্তু দেখুন কিভাবে জিনিসটাকে মানে রিজনেবল না, এবং ক্যামোফ্লেক্স তৈরি করার কিন্তু খুব সাধারণ ব্যাপার না। এখানে এমন কথা বলা হয় নাই যে প্রতি উপজেলায় স্বাস্থ্য কেন্দ্র করা হবে, বলা হচ্ছে প্রতি উপজেলায় বিশ্ববিদ্যালয় করা, অর্থাৎ যারা করে তারা, এবং উনি যেহেতু ভাইব্রেন্ট, উনি যেহেতু অনেক ক্রিয়েটিভ কথা বলছেন, সুতরাং ওটা ওই সাইকোলজিটাকে ব্যবহার করেছে। আমরা আমাদের সোজা কথা হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি, প্রথমত তথ্য মন্ত্রণালয়কে দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে হবে, এটা অত্যন্ত ভুল একটা থিওরি। আর সাংবাদিকরা অপতথ্য প্রচার করেনি। আমরা গত কয়েক বছর কোনো টেলিভিশনে রাজনৈতিক নেতার পরিবার, রাজনৈতিক নেতাকে এমন ব্যবচ্ছেদ করতে দেখেছি, এবং সেখানে বক্তব্য নেওয়া দূরে থাকুক, সাংবাদিকতা, অসাংবাদিকতা এবং অপতথ্যের বিস্তার কাহাকে বলে, কত প্রকার ও কি শত শত বিবিসি, সিএনএন এর নামে ফেক চ্যানেল হয়েছে, হয়েছে, এটাকে এরকম করা হয়েছে। তো এগুলো হয়েছে, এগুলো সরকারি পৃষ্ঠপোষকতা হয়েছে, এবং আমাদের জনগণের এখন বিশ্বাস করতে হবে সরকার এই ব্যাপারগুলোকে কঠোরভাবে মোকাবেলার জন্য জনগণকে ইনক্লুড করবে। মুশকিল হচ্ছে জনগণের একটা অংশ বুঝে গেছে যে অপতথ্য অন্য জনগণ বেশি দেখে, এটা দিয়ে আয় করা সম্ভব। এখন অপতথ্যের একটা বাণিজ্যিকরণ আমরা দেখতে পাচ্ছি, অন্তত ফ্যাক্ট চেক করতে গিয়ে সেটা আমাদের চোখে পড়ছে। আমি একটু নীলোফার চৌধুরী মনে আপনার একটু মতামত নিতে চাই। মানে রাজনীতির পথ চলা আপনার দীর্ঘ সময়ের, এবং এই সময় আপনি সাংবাদিকতার নানা ধরন দেখেছেন। এই গেল দুদিন ধরে প্রধানমন্ত্রী যে সাংবাদিকদের সঙ্গে বসছেন, সাংবাদিকদের দিক থেকে যে বক্তব্যগুলো আসে তার ভিতরে একটা কমন একটা কোশ্চেন ছিল যে প্রান্তিক অঞ্চলে এত মানুষ যারা আসলে নিজেদেরকে নাম জানা অজানা বিভিন্ন পত্রিকা তারা আছেন, তাদের বেতন হয় না, নানা কিছু। এই সমস্ত সাংবাদিকদের অনেকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেন। ধীরে ধীরে সেই সাংবাদিকই কখনো রং বদলে হলুদ হয়ে যান। দিন শেষে তিনি আসলে সাংবাদিক পরিচয়টা আসলে দিতে পারেন না, কিন্তু এটা আবার ব্যবহারও তিনি করে থাকেন। এটা আমরা বিগত সময় দেখেছি। আপনার চোখে তেমনটা পড়েছে কিনা? যদি হয় এই সরকারের সময় সেটা কি বদলাবে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচক বৃন্দদের শুভেচ্ছা। জি, দেখেন, সাংবাদিকরা তো আসলে একটা দেশের প্রাণ, সাংবাদিকরা একটা গণতন্ত্রের প্রাণ। সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে একটা অলিখিত সম্পর্ক থাকে, দুইজনের উদ্দেশ্য আদর্শ অনেকটাই এক জায়গায় গিয়ে মিশে গেছে। সেইখানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্রের যেমন খুবই করুণ দশা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা যেগুলা অনেকটাই করুণ দশা মধ্যে দিয়ে প্রায় 15-20 বছর গিয়েছে। সেইখানে সাংবাদিকরা, তাদের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে যা আশা করেছিলাম,
আশা করতাম, আমরা সেইভাবে কিন্তু সাড়া পাইনি আশানুরূপ। এমন অনেকেই বলতে শুনেছি, আমি আমি তো টকশো করি, আপনারা জানেন, জি আপনারা আমাকে যেমন লাইমলাইটে এনেছেন, আমিও আপনাদের পাশে থেকেছি, আপনাদের যে কোনো সমস্যায় আমিও গিয়েছি। তো দুইজনেই দুইজনের পরিপূরক, যে কথাটা আগে বললাম। জি কিন্তু এমন অনেক শুনেছি গত 15-16 বছর, 17 বছর, যে এই যে এই 5টা নাম ছাড়া, অ্যাঙ্কারও তো সাংবাদিক, হুম তো এই 5টা নাম ছাড়া, এই 3টা নাম ছাড়া আপা সব বলতে পারবেন। আপা প্লিজ সরকারি দলকে ঘায়েল করে কোনো কথা বলবেন না। হুম আপা প্লিজ এই সাবজেক্টটা বাদ থাক আজকে। এরকম অনেককে বলতে শুনেছি। হুম অনেক সময় প্রতিবাদ করেছি, অনেক সময় জেদ করে কথা বলেছি যেটা বলতে নিষেধ করতো, অনেক সময় তাদেরকে বুঝিয়েছি ভাই এটা ঠিক না। কিন্তু এই যে কথাটা আসলো যে বেতন পায় না, বেতনের সমস্যা, এটা একটা দিক, ঠিক আছে। কিন্তু অনেক সাংবাদিককে আমি দেখেছি তারা অনেক টাকা বেতন পায়, গর্ব ভরে বলে আমার তো স্যালারি এত 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 লক্ষ টাকা। হুম তাদেরও কিন্তু আমি চরম অন্যায় করতে দেখেছি, এবং এই অন্যায় করেই কিন্তু তারা লাইমলাইটে উঠেছে। তো সাংবাদিকরা হলুদ হয় বিপদে পড়ে, বিপদে পড়ে হলুদ হওয়ার কথা না হয় মেনে নিলাম, কিন্তু বিপদকে আমন্ত্রণ জানিয়ে যারা হলুদ হয়ে বিপদকে আমন্ত্রণ জানায়, না না, দেখুন যারা দেখুন, লোভে পড়ে হলুদ হওয়ার গল্প কিন্তু প্রচুর আছে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু আপনি যে সময়টার কথা বলছেন, ওই সময়টা থেকে আপনি একটা গণমাধ্যম দেখাতে পারবেন যারা আসলে সরকারের বিপরীতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করতে পেরেছিল? এমন কোন গণমাধ্যম কর্মী, সাহসী গণমাধ্যম কর্মী দেখাতে পেরেছেন? আমরা তো মানে অনেকেই রেফারেন্স ছিল, হিসেবে। অনেকেই ছিল না ঠিক না, তারা গুম হয়েছে, তারা খুনও হয়েছে, সাংবাদিক অনেক খুন হয়েছে, জি এবং তার অনেকের চাকরি চলে গেছে, তারা অনেকেই দেশ ছেড়েছে, আমি অস্বীকার করছি না জি আপনার কথা। কিন্তু নৈতিকতার জায়গাটা যদি ক্ষুরোধার থাকতো, জি যদি 10-এর লাঠি একের তাহলে বোঝা হয়ে যেত, সেটা কিন্তু হয় নাই। কারণে অকারণে সাংবাদিকের একটা শ্রেণী, ম্যাক্সিমাম যাদেরকে বলা হয়, ম্যাক্সিমাম দিয়ে কিন্তু উদাহরণ হয়, মিনিমাম দিয়ে হয় না। ম্যাক্সিমাম কিন্তু হলুদে রূপান্তরিত হয়েছে। আপনার মনে পড়ে এককালে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী যখন বিদেশ যেতেন বা যে কোনো কারণে সাংবাদিক সম্মেলন করতেন, তখন যে সাংবাদিকগুলো যে ধরনের প্রশ্ন করতেন, এটা ফানি বলবো না, এটাকে আমি কি বলবো, আমার 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 ঠিক মনে মনে পড়ে না, যে একটা সাংবাদিক যে কিনা তার বিবেককে না, ক্ষুরোধার করার কথা, ঠিক যে আছে, কিনা একটা সেটা দেশকে আমরা জানি সামনে সেটা। রেখে কথা বলার হ্যাঁ কথা, সে কিভাবে তৈল মর্দন করছে, এবং সেই তৈলটা সাধারণ কোনো তেল না, এটা অসাধারণ তেল। যে কিভাবে তারা বলতে পারে, এই যে আপনি দেখেন যে ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের পতন হলো, জি সেটাও কিন্তু সাংবাদিকদের ফলাফল। সেই সাংবাদিক যদি যখন জিজ্ঞেস করলো যে এইটা আপনি কিভাবে দেখেন, তখন কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রধান বলেছিল, আমি কি তাহলে রাজাকারের বাচ্চাদের দিব, আমি মুক্তিযোদ্ধাদের না দিয়ে রাজাকারের নাতিদের দিব? এই যে প্রশ্নটা, এই যে উত্তরটা, এটা কিন্তু অবান্তর ছিল, এই প্রশ্নটা কিন্তু করার কথা ছিল না। আর ওই দিনের তৎকালীন ওই প্রধানমন্ত্রীকে আমি আপনি সে সবাই চিনি, এখানে যারা আজকে আছি, জি সেই সবাই চিনি বলে উনাকে একটা কথা বললে উনি কয়টা উত্তর শোনায় দেয়, এটা উনি জানে এবং বাংলাদেশের সচেতন মহল জানে। সেই জায়গায় যদি এই কথাটা না তুলতো, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো, হ্যাঁ এটা ভালো হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু অনেকগুলো প্রাণের বিনিময়ে যে প্রাণগুলো চলে যাওয়ার কথা ছিল না। একদমই রাশিদুল প্রসাদ, আপনি বুঝতে পারছিলেন আমরা ছোট করে, একেবারে ছোট করে একটু গণমাধ্যম সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটু আলাপ করতে চাই, তারপর আমরা সংবিধানের ইস্যুতে আসবো। যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে আমরা একটা দায়িত্বশীল সাংবাদিকতার কথা বলছি, অর্থাৎ এমন সাংবাদিকতা যেখানে আসলে দায়িত্ববোধ থাকবে, সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে কোনো ভয় থাকবে না, এবং সর্বোপরি গণমাধ্যম স্বাধীন থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে এই তিনটা ক্ষেত্রেই আমরা বাধা পেয়ে এসেছি, এবং দায়টা আসলে সাংবাদিকদেরকেই নিতে হয়েছে। অর্থাৎ যে ইকোসিস্টেম তৈরি করা হয়েছিল, সেই ইকোসিস্টেমে যে কোনো সাংবাদিকই হয়তো কম বেশি হলুদ হয়ে যেতে পারতেন কিংবা থেমে যেতে পারতেন। দায়টা কি শুধুই সাংবাদিকদের কিনা? এবং এখন এই মুহূর্তে আপনি অন্তত সাংবাদিকতা নিয়ে কতটা আশাবাদী? জি ধন্যবাদ আপনাকে। আসলে একেবারে একাধারে টোটাল সাংবাদিকদের উপর টোটাল দায় দিয়ে দেওয়া, এটা আমি মনে করি না যে যৌক্তিক হবে। কারণ সাংবাদিকরা না থাকলে গণতন্ত্রের বিকাশ হওয়া বা মানুষ বিষয়গুলোর সাথে রিলেট করতে পারবা, তাকে অবশ্যই রাখতে হবে। কিন্তু এখানে খেয়াল করতে হবে যে আমাদের মধ্যে যে নৈতিকতার বিসর্জন আসে,
আবার একই সাথে হচ্ছে যে যদি আমরা চাপ সামলাতে না পারি, লোভ সামলাতে না পারি, এই তিনটির সমন্বয় যদি একসাথে থাকে তাহলে সেখানে আসলে বেটার সাংবাদিকতা আশা করা কঠিন। এবং এটি ঘটেছে বিগত 17 বছর ধরে। এইটি বেশি করে ঘটেছে যে এক পেশে সিদ্ধান্ত নিয়ে বিএনপি এবং জামাত ইসলামের সকল রাজপথের কর্মসূচিকে সংবাদপত্রে, গণমাধ্যমে মানে আলোচনার বাইরে রেখে মানে অমিট করে দেওয়া হয়েছে। এটি আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি এবং তারা যেটুকু সেন্সর করেছে সেটুকু কেবলমাত্র জাতি জানতে পেরেছে। এটি সরাসরি রাষ্ট্রের নির্দেশনায় হয়েছে এবং মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বা সরকারের একবারে প্রধানমন্ত্রীর খুব কাছের কেউ নিয়ন্ত্রণ করেছে, এরকম ঘটনা ঘটেছে। তো জি। এই জায়গাগুলো আমি আবারও বলবো যে এখন দেশে 5 আগস্টের পর একটা বিরাট বড় ধরনের রেজিমের পতন হয়েছে এবং নতুন করে আমরা একটি গণতান্ত্রিক সরকারের দিকে আছি। এখন বাংলাদেশ গণতান্ত্রিক জায়গায় যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু আমাকে খেয়াল করতে হবে যে বর্তমানে দেশে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতার অবস্থা বিরাজ করছে, এটিও আমরা মনে করছি যে কিছু কিছু ক্ষেত্রে দিনকে দিন বাধাগ্রস্ত হচ্ছে বা একটু সংকুচিত হচ্ছে কিনা এটি ভেবে দেখতে হবে। কারণ দেখবেন যে এখনো আমাকে আজকে একজন ভাই প্রশ্ন করছিলেন কি যে আপনার এলাকার কোনো খবরাখবর পাই না কেন। তো আমি বললাম যে আসলে আমার এলাকার খবরাখবর সংবাদপত্রের পক্ষ থেকে কিছুটা সেন্সর করা হয় বিধায় আপনারা পান না। আমি একটা কর্মসূচি করলে সরকারেরই কোনো দান অনুদান সহ কি বলে জিসি বা ইউনো ইনাদেরকে সাথে নিয়ে আমরা কর্মসূচি করছি, সেটা কিন্তু প্রচার করা হচ্ছে না সকল গণমাধ্যমে। আমরা কিন্তু খবরাখবর পাঠাচ্ছি, তাদেরকে মেসেজ করছি, তাদেরকে ডাকছি। আমরা দেখা যাচ্ছে যে একটা সভা সমিতি করছি, সেগুলো প্রচার করা হচ্ছে না। তো এই জায়গাগুলো যে এভাবে বৈষম্য করা হচ্ছে, এগুলো আপনি কি বলবেন? এগুলো তো দেখাই যাচ্ছে যে এটা সরাসরি হয়তো সরকারের কোনো এজেন্ডা নাই, কিন্তু কোনো না কোনো ভাবে সাইড এজেন্ডা হলেও একটা সিস্টেম করা হচ্ছে। অথবা এখানে দেখবেন যে সংবাদ মাধ্যম কর্মী যারা, তারা হয়তো যে কোনো ক্ষেত্রে আনুকূল্য নেওয়ার জন্য এরকম করে থাকতে পারে। আমি এক বাক্যে এটুকু বলতে পারি যে এখনো যদি বিগত রেজিমের ধারাবাহিক ধরন আমরা সংবাদ মাধ্যমে দেখি, আর যদি রাষ্ট্রের পক্ষ থেকে এরকম মূল জায়গাগুলো, সংবাদ মাধ্যম বলেন বা বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, এরকম জায়গাগুলোকে যদি স্পেসিফিক ফ্রি মুভ করার মতো জায়গায় না রাখা হয়, তাহলে এই দেশের গণতন্ত্রের বিকাশও হবে না, আলটিমেটলি আমরা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েই থাকবো।